আমাদের সাথে এখন জয়েন করেছেন সুদূর আমেরিকা থেকে জামাতের আমেরিকার প্রতিনিধি নাকিবুর রহমান তারেক। আমরা দেখলাম জামাতের যিনি আমির আছেন শফিকুর রহমান সাহেব, উনি নির্বাচনে ভোট দিয়ে উনি বের হয়ে এসেছেন এবং সাংবাদিকরা ওনার সাথে কথা বলছেন। কিন্তু আমরা গত রাতে দেখেছি যে প্রপাগান্ডা বয়ে গেছে বাংলাদেশের উপর দিয়ে, বিভিন্ন ভাবে মানুষের ব্লেম গেম যেখানে শুরু হয়েছে, কর্মকর্তাদের যেসব অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন কেন্দ্রগুলো দখলের চেষ্টা। সর্বশেষ আমাদেরকে আপনার যেটুকু জানা আছে একটু আপডেট দেন। ধন্যবাদ মুজাহিদ ভাই, আপনাকে আপনার দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বাংলাদেশে আমরা যেটা দেখলাম, এখন থেকে আমার এখানে এখন রাত 10টা 7 বাজে, বাংলাদেশে সকাল 7:30, আমাদের এখানে হয়তো 8:30। আমরা দেখেছি যে নির্বাচন শুরু হয়ে গিয়েছে, অলমোস্ট 1.5 ঘন্টার মতো নির্বাচন অলরেডি চলেছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে একটা উৎসব মুখর পরিবেশ, একেবারে বিশাল লম্বা লাইন। আমরা দেখছি যে মহিলারা, ব্যাপক সংখ্যক মহিলাদের পার্টিসিপেশন আমরা দেখছি নির্বাচন আহ, আহ, কেন্দ্রগুলাতে, লম্বা লাইন। ইতিমধ্যে আমি অনেকের সাথে কথা বলেছি যে তারা একেবারে বুথ খোলার আগেই লাইনে দাঁড়িয়েছিলেন, আধা ঘন্টার মতো তাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারা ভোট দিয়ে বের হয়ে এসেছেন। এবং এদের মধ্যে অনেকেই জীবনে প্রথমবারের মতো ভোট দিচ্ছে। 2008 সালে সর্বশেষ বাংলাদেশের মানুষ ভোট দিতে পেরেছিল। তখন যারা 18 বছরে উপনীত হয়নি, 18 বছর থেকে তাদের বয়স কিছুদিন কম ছিল, আজকে তাদের বয়স 36। এই দীর্ঘ জীবনে, তাদের 36 বছরের জীবনে তারা কখনো ভোট দিতে পারেনি। মানে এটা একটা মানে বড় একটা ন্যাশনাল ট্র্যাজেডি। এ কারণে আমরা দেখছি যে যে উৎসব মুখর পরিবেশ, অধিকাংশ মানুষ, 4 কোটি মানুষ জীবনে প্রথমবারের মতো ভোট দিচ্ছে 36 বছরের নিচে তাদের বয়স। মানে পরিবেশটা অনেকটা আমাকে 91 সালের নির্বাচনের যেরকম উৎসব মুখর একটা পরিবেশ ছিল, স্বৈরাচারের পতনের পরে নতুন করে একটা নির্বাচন, সেখানেও কিন্তু 86 সালে 88 সালে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু এখন মানে দিনটা আরো বেশি, অনেক লম্বা সময়টা। এই জন্য উৎসব মুখর একটা পরিবেশ আছে এবং আশা করি সারাদিন এরকম উৎসব মুখর পরিবেশ বজায় থাকবে এবং মানুষ তাদের সত্যিকারের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে, এই আশা ব্যক্ত করি। তবে গতকালকে কিছু নেক্কারজনক ঘটনা ঘটেছে। গতকালকে আমরা দেখেছি যে আমাদের একজন জেলা আমির, তিনি তার ব্যবসায়িক কাজের জন্য যখন কিছু নগদ টাকা নিয়ে ট্রাভেল করছিলেন প্লেনে, তাকে লাঞ্ছিত করেছে বিএনপির সমর্থকরা। এবং এখানে আমরা গোয়েন্দা বাহিনীর একজন শীর্ষ কর্তার আমরা সম্পৃক্ততা পেয়েছি। এবং সাথে সাথে একেবারে মিডিয়া কোঅর্ডিনেশন, যে সৈয়দপুরের এই ঘটনাটাকে সাথে সাথে প্রথম আলো, তারপরে যমুনা টিভি থেকে শুরু করে সমস্ত টিভি চ্যানেলগুলোতে একযোগে প্রচার করা। এবং সর্বশেষ আমরা পুশব্যাক করার পরে অধিকাংশ মিডিয়াই ক্ষমা চেয়েছে। সো এই যে অস্থিরতা, গুজব ছড়ানো, এবং মানে 2018 নির্বাচনের কিছু ফুটেজ এবারের নির্বাচনের ফুটেজ বলে চালিয়ে দেওয়া, এরকম কিছু ঘটনা ঘটেছে। ডেফিনেটলি আমরা দেখেছি যে ঢাকা 15-তেও আমাদের সম্মানিত আমির জামাতের এলাকায় প্রায় 13টির মতো নির্বাচনী ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে। তো এগুলা করে অস্থিরতা সৃষ্টি করে আহ, জনমতকে দমিয়ে রাখা যাবে না, কারণ তারা ভুলে যাচ্ছে যে এই প্রজন্ম স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করে দিয়েছে। সুতরাং এই মিডিয়া ট্রায়াল, এই ইস্টাবলিশমেন্টের প্রচারণা, গুজব, এগুলা জনগণকে বিব্রত করতে পারবে না, জনগণকে দমিয়ে রাখতে পারবে না। জনগণ তাদের পছন্দের নির্বাচিত প্রতিনিধিকে ঠিকই বিজয়ী করে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, যেটি আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে বাংলাদেশে যে নির্বাচন পূর্ব যে ব্যবস্থা এবং সেই ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক আমরা দেখলাম, যেটি হচ্ছে যে আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম যে বিভিন্ন যে দুইটি ধারা এখানে বিভক্ত হয়েছে বাংলাদেশে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে। সেখানে একটি ধারাকে দেখছি যে বাংলাদেশের প্রশাসনিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সকল ক্ষেত্রেই তারা তাদের বিভিন্ন নেটওয়ার্কটাকে সম্প্রসারিত করেছে, তারা মিডিয়া কন্ট্রোল নিয়েছে। আবার অপর পক্ষকে দেখলাম যে তারা সোশ্যাল মিডিয়ার উপরেই নির্ভরশীল, তাদের নিজস্ব কোনো মিডিয়া নাই এবং কোনো মিডিয়া থেকে ওইভাবে সাপোর্টও পাচ্ছে না। তো এরকম বিষয়গুলাতে বিশেষ করে আপনি যেহেতু জামাতের প্রতিনিধিত্ব করেন, আপনি আপনাদের কাছে কি দৃষ্টিভঙ্গি এই এই বিষয়টিকে কোনো ক্লিয়ার মেসেজ আছে কিনা যে বাংলাদেশের মেইন স্ট্রিম কোনো মিডিয়াতে আপনাদের অবস্থান সুদৃঢ় করতে না পারা নির্বাচনের আগ পর্যন্ত, যেখানে
আমরা দেখছি যে কোনো একটি প্রপাগান্ডা সকল মিডিয়াগুলো খুব কাভারেজ দিচ্ছে, আবার দেখা যাচ্ছে যে এটা যখন প্রুভ হচ্ছে এটি দোষী কি না দোষ সেটি পরের বিষয়, কিন্তু যখন এটি প্রুভ হচ্ছে যে না উনি নির্দোষ, অথবা যদি দেখা যাচ্ছে যে একই ঘটনা অন্য পক্ষ করছে সেটি নিউজে আসছে না, তো এইরকম একটি অবস্থায় আপনাদের যে মানে মিডিয়াতে আপনাদের দুর্বল অবস্থান এটি কি জানান দিচ্ছে কিনা? না, এটা আসলে একটু কমপ্লিকেটেড ইস্যু। এটা এত সহজে একদিনে রিজলভ করা যাবে না। কারণ মিডিয়ার যারা মালিক তারা তো আসলে সত্যিকার অর্থে অর্থনৈতিক মাফিয়া। এবং মিডিয়া কোনো খুব বেশি লাভজনক ব্যবস্থা না। মিডিয়ার যারা মালিক, দুর্ভাগ্যজনকভাবে এটা সত্য যে তারা কালো টাকা সাদা করার জন্যই বিভিন্ন মিডিয়াতে বিনিয়োগ করে থাকেন। এবং এই ৫ই অগাস্টের বিপ্লবের পরে আমাদেরও সুযোগ ছিল, আমরা কিছু মিডিয়া দখল করে নিতে পারতাম। কিন্তু আমরা তো দখলের রাজনীতি করি না। আমরা অন্যায় অন্যায়ের সাথে আপোস করতে চাই না। বড়, বড় মিডিয়া হাউস আমাদের অফিসে এসে বসেছিল যে আপনারা আমাদের মিডিয়াটাকে টেক ওভার করেন। কিন্তু এই অন্যায় আমরা করলে আমরা নৈতিকভাবে দুর্বল হয়ে পড়তাম। সো বেসিক্যালি উই আন্ডারস্ট্যান্ড যে আমরা একটা অসম যুদ্ধ করছি। কিন্তু আমরা জনগণের উপরে আমাদের আস্থা রাখি। ইনশাআল্লাহ কিছু মিডিয়া এসেছে এবং আরো কিছু নিরপেক্ষ মিডিয়া আসবে। এবং মিডিয়া যদি নিরপেক্ষ আচরণ না করতে পারে তাহলে পরে তারা কারণ আজকের দুনিয়াতে একটা সময় ছিল যে মেইনস্ট্রিম মিডিয়া খুব শক্তিশালী ছিল, তাদের প্রভাবটা খুব বেশি ছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে এবং বাংলাদেশে মেইনস্ট্রিম মিডিয়ার বিশ্বাসযোগ্যতা কিন্তু নিম্নমুখী। সুতরাং মিডিয়া যদি তাদের এই অবিশ্বাসের জায়গা রাখতে চায়, তারা যদি একটা মানে একটা রানিং জোকে পরিণত হতে চায়, যেমন কালকে যমুনা টিভি একটা সকালে খবর দেয়, কিছুক্ষণ পরে আবার ডিলিট করে আবার দেয় এবং রাত্রে শেষ পর্যন্ত একটা স্ক্রল দিয়ে ক্ষমা চেতে হয় যে আমাদের নিউজ রুমে কিছু অসুবিধার কারণে আমাদের কিছু অপ্রীতিকর নিউজ এসে গিয়েছে, মানে ওই যে ভুল 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 বাটনের চাপ চাপ পড়ে গিয়েছে, এরকম অবস্থা। সো এটা মেইন স্ট্রিম মিডিয়া নিজের ক্রেডিবিলিটি নিজেই নষ্ট করছে। এটা যদি মিডিয়া ঠিক করতে পারে, বিষয়টা হতে হবে অর্গানিক। আমরা যদি আমরা যদি আমাদের মানে কি বলা যায় যে অনুগত মিডিয়া চাই, এটাও কিন্তু মিডিয়ার স্বাধীনতার জন্য আহ, হুমকির মুখোমুখি পড়বে। মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, বস্তুনিষ্ঠ নিউজ করবে এবং অনুমান ভিত্তিক নিউজ থেকে দূরে থাকবে। সো এটা যদি হয় তাহলে তো আমাদের আমাদের অধীনস্থ মিডিয়া দরকার নেই। আমরা তো মিডিয়ার কাছ থেকে অবজেক্টিভিটি আশা করি। সো ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশের সাংবাদিকতার মান হয়তো উন্নয়ন হবে। বাংলাদেশের মিডিয়া মানে কোনো ধরনের মোহমুক্ত, কোনো ধরনের প্রভাবের মধ্যে না থেকে প্রভাবমুক্ত ভাবে কাজ করতে সমর্থ হবে বলে আমার বিশ্বাস। নাকিবুর রহমান তারেক, আপনি যদি সর্বশেষ আমাদেরকে এটা বলেন যে আপনি এখন পর্যন্ত যে পরিস্থিতি আছে আপনি তাতে কতটুকু সন্তুষ্ট এবং আপনি কতটুকু আশাবাদী? না, এখন পর্যন্ত যে পরিস্থিতি আছে আমরা দেখছি যে স্পেশালি ঢাকা শহরের, আমরা তো শোলকুপার এটা একটা মানে সর্বহারাদের প্রভাবাধীন একটা অঞ্চল। সেখানকার খবর পেতে আমাদের একটু সময় লাগবে। কিন্তু আমরা এখন পর্যন্ত যেই কিংবা হাতিয়া একটা দ্বীপ আপনি অঞ্চল। আপনি যখন লাইনে ছিলেন তখনই যে কথা বলছিলেন উনি হুম, একজন ব্যাংকার। উনি নির্বাচন ভোট দিতে গেছেন এবং উনার বক্তব্য অনুযায়ী শোলকুপার মতো ওই দুর্ধর্ষ এলাকা আজকে শান্তভাবে মানুষ সেখানে ভোট দিচ্ছে আলহামদুলিল্লাহ। মানে এখনো এটা পর্যন্ত। আল্লাহ রাব্বুল জি, আলামিনের রহমত। এবং হাতিয়াও একটা দ্বীপাঞ্চল। ওখানে মানে খুব সহজে যাওয়া যায় না। অনেক কষ্ট করে যেতে হয়। সো এ ধরনের এলাকাগুলোতে হয়তো কিছু অসুবিধা হবে। আমি আমি আল্লাহর কাছে দোয়া করি যেন ভোটাররা সুস্থভাবে, শান্তিপূর্ণভাবে ভোট দিতে যেতে পারে। এবং এরকম ট্র্যাজেক্টরি চলতে থাকলে আমরা আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট। আমরা যথেষ্ট পরিশ্রম করেছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আ শুকরিয়া আদায় করি যে আমরা এরকম একটা পরিবেশ পেয়েছি। এবং আমাদের এই পরিশ্রম আমাদের যতটুকু আমাদের কন্ট্রোলে ছিল, আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করেছি। এবং বাদবাকি আমরা এখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বিজয় দান করেন, আমরা খুশি। কোন কারণে যদি আমরা আমি আমাদের আমার একটু প্রশ্ন আশা অনুযায়ী ছিল। আমরা আ আসন না পাই, আমরা মনে করি যে এটার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ রেখেছেন এবং এটাতে আমরা সন্তুষ্ট থাকব। আপনি কি মনে করেন যে যদি যেটি আল্লাহর উপর ভরসা করে আপনারা সবসময় বলছেন, সে আল্লাহ যদি আপনাদেরকে ক্ষমতায় নিয়ে দেন, তাহলে আন্তর্জাতিক বিশ্ব যে ধরনের পররাষ্ট্রনীতি চায় এবং অভ্যন্তরীণ রাজনীতি, অভ্যন্তরীণ রাষ্ট্র পরিচালনায় যে কিছু কাজ করতে হয় যেগুলো, সেটাকে কি স্বাভাবিকভাবে অ্যাকসেপ্ট করে নিবে কিনা?
প্রথম কথা হলো ভাই, আমরা দায়বদ্ধ আমাদের জনগণের কাছে। পৃথিবীর কোন দেশ কি পছন্দ করলো না পছন্দ করলো সেটা তাদের দেশে তারা সেটা ইমপ্লিমেন্ট করতে পারে। আমাদের উপরে বর্তমান যেই বিশ্ব ব্যবস্থা, এখানে একটা দেশের ইচ্ছা আর একটা দেশের উপরে চালিয়ে দেওয়া, চাপিয়ে দেওয়ার আসলে খুব একটা সুযোগ নেই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমাদের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র হলো যে আমরা সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা, কারোর সাথে শত্রুতায় আমরা যাব না। সেই হিসাবে দীর্ঘদিন ধরে আমরা সবার সাথেই যোগাযোগ করছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যোগাযোগ দীর্ঘদিনের, এবং এই সময়ের মধ্যে আমাদের ব্যাপারে তাদের যে প্রশ্ন ছিল, তাদের উৎকণ্ঠার জায়গা এবং তাদের কাছে যে ডিসইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে আসে, এগুলা নিয়ে আমরা তাদের সাথে এনগেজড আছি। এবং আমরা যেটা দেখছি, আপনারা ওয়াশিংটন পোস্টের রিপোর্ট জামাত ইসলামের ব্যাপারে পড়েছেন। আমরা আমাদের আমিরে জামাত বাংলাদেশের যারা যত ডিপ্লোমেট আছেন প্রত্যেকের সাথেই একাধিকবার বৈঠক করেছেন এবং কন্টিনিউসলি আমরা এনগেজ করছি। সুতরাং সবার সাথেই আমাদের সুসম্পর্ক রয়েছে এবং আমরা আশা করব যে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে, এবং এটা এক্সপেক্টেড যে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে আশা করা যায় যে কেউ ইন্টারফেয়ার করবে না, এবং এটা তাদের জন্য কারোর জন্য করাটাই আমরা মঙ্গলজনক হবে না। উই মুভড অন এ লং ওয়ে সিন্স 2012-13 যখন তিউনিশিয়া এবং ইজিপ্টে আরব স্প্রিং হয়েছিল। এখন আমরা দেখছি যে সিরিয়াতে যিনি রাষ্ট্রপ্রধান, তার উপরে আমেরিকার মিত্রবাহিনীর $1 মিলিয়ন উপরে বাউন্টি ছিল, তিনি হোয়াইট হাউসে বসে ডোনাল্ড ট্রাম্পের সাথে খুব সুন্দর করে কথা বলছেন। সো বিশ্ব ব্যবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে। আমাদের যেই ভয় দেখানো হয় যে এই হলে এই হবে, এই সমস্ত ভয়ের আমাদের কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে দায়িত্ব দেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করেই আমরা জনগণের কাছে যে দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা কাজ করব। আমরা কারো দয়া নিয়ে কাজ করব না, এবং আমরা কারো দয়াও এক্সপেক্ট করি না। উই উইল হ্যাভ টু আর্ন রেসপেক্ট, এবং রেসপেক্ট ইজ আর্নড, ইটস নট গিভেন। আমরা সম্মানের সাথে আমাদের যাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলা যায়, আমরা তাদের সাথে সম্মানের সাথে সম্পর্ক রক্ষা করে ইনশাআল্লাহ আমাদের পররাষ্ট্রনীতি, যেটা সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, এই মোটো নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ নাকিবুর রহমান তারেক, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করি যে নির্বাচন শেষ পর্যন্ত আমরা আপনাদের সাথে বিভিন্ন পর্যায়ে জয়েন করার চেষ্টা করব, আপনাদের ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।